ফ্রি হিটে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টে করেছেন AHD রবিউল, তিনি জানতে চাচ্ছেন সাকিব আল হাসানকে কি ওডিআই সিরিজে রাখা হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে? সাকিব আল হাসান এখন কোথায় আছেন এবেল এই মুহূর্তে? আপাতত ওমরা করছেন। তো কেন থাকবেন না? থাকার তো নিশ্চয়ই উচিত, এবং জানি না টিম কীভাবে ভাবছে। আমার তো মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মতো উইকেটে সাকিব আল হাসান কুড বি এ ভাইটাল অপশন, যেহেতু এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার। আপনার কি মনে হয়? সাকিব নিজেও অনেকবার বলেছেন যে উইন্ডিজ তার জন্য লাকি। আমার হুট করে একটা গল্পের কথা মনে পড়লো যে খুব সম্ভবত ডোমিনিকার জনসংখ্যা হচ্ছে 70,000-এর মতো। তো সেখানে 2009 সালে সাকিব আল হাসান যখন খেলেছেন, খুব ভালো পারফরমেন্স করছেন, তো একটা লোক এত বেশি সাকিবের খেলার পছন্দ হয়েছে, তার ছেলের নাম রেখে দিয়েছেন সাকিব আল হাসান। মাই গুডনেস। মানে আপনি যদি ডোমিনিকায় কখনো ঘুরতে যান, একজন সাকিব আল হাসানের দেখা পাবেন বোধ করি। আচ্ছা, তো সাকিব খেলবেন কিনা এখানে অনেক যদি কিন্তু নির্ভর করছে আমার মনে হচ্ছে যে সাকিব আল হাসানের চাওয়া, বিসিবির চাওয়া, দুই পক্ষের চাওয়া যদি মিলে তাহলেই কেবলমাত্র সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন। আচ্ছা, পরের কমেন্টটাতে যাই। পরের কমেন্টটা করেছেন AHD রবিউল, মানে একই ব্যক্তি দুটো কমেন্ট করেছেন। আমার মনে হয় ওডিআইতে শান্তকে ক্যাপ্টেন হিসেবে রাখা উচিত, কারণ ওডিআইতে তিনি খুব ভালো পারফরমেন্স করছেন লাস্ট 10টা ম্যাচে। হ্যাঁ, নিশ্চয়ই এই বছর তার এভারেজ মেবি 82 বা এরকম। তো ডেফিনেটলি ওডিআইতে শান্ত গত বছর থেকেই ছন্দে আছেন। গত বছর তিনি টেস্টেও ছন্দে ছিলেন, টেস্টে তার ছন্দপতন হয়েছে। T20-তে অন অ্যান্ড অফ তিনি পারফর্ম করেছেন, খুব বেশি রেগুলার নয়। এই বছরে এখন অবধি টপ মোস্ট রান স্কোরারও নাজমুল হোসেন শান্ত। তো আমার কাছে মনে হয় ক্যাপ্টেন্সি ওয়াইজ শান্তর ক্যাপ্টেন্সি কিন্তু খুব বেশি যে একেবারে ডিভাস্টেটিং তা নয়। শান্তর ক্যাপ্টেন্সিতে কিন্তু আমাদের কিছু অ্যাচিভমেন্টও আছে। হ্যাঁ, কিছু জায়গায় অবভিয়াস সাকসেস আসার কথা, সেটা আসেনি। একটা নিশ্চয় শান্ত 3 ফর্ম্যাট থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন, সেটা তো আমাদের বোর্ড প্রেসিডেন্টও বলেননি। তিনি বলেছেন কোনো না কোনো ফর্ম্যাটে শান্তকে রাখার প্ল্যান তার আছে। মেহেদি মিরাজকেও হয়তো বা ক্যাপ্টেন্সিতে ইনক্লুড করা হতে পারে। অনেক রদবদল ক্যাপ্টেন্সিতে আসলেও আমি রবিউলের সঙ্গে অ্যাগ্রি করব যে ওডিআই ফর্ম্যাটে শান্ত হয়তো বা ক্যাপ্টেন হিসেবে থাকতেই পারে। এবার বাংলাদেশ যে লাস্ট ম্যাচটা জিতেছে, তার ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু শান্ত, সেটাও ব্যাট হাতে দারুণ একটা ইনিংস খেলার ফলেই। আর এখন হচ্ছে কি, বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে যে এক এক ফর্ম্যাটে এক এক ক্যাপ্টেন, বা শান্ত যদি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেন, যেহেতু শান্ত 3 ফর্ম্যাটের নিয়মিত ক্রিকেটার, এই জন্যই লম্বা সময়ের জন্য তাকে ক্যাপ্টেন্সির প্ল্যানে রেখেই কিন্তু দেওয়া হয়েছে। আমরা দেখেছি এর আগে লিটন বা অন্যান্য ক্রিকেটারকে ক্যাপ্টেন্সি দেওয়ার প্ল্যান ছিল, এমনকি অনেকে ক্যাপ্টেন্সি করেছিল, কিন্তু তারা ওই অর্থে নিজেদের জায়গাটাই সেরা একাদশে রাখতে পারছিলেন না। এর ফলে কিন্তু শান্তকে এনে 3 ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল আগের বোর্ড সভাপতির প্ল্যানেই। তো এখন আদতে সেই প্ল্যান থেকে বিসিবি সরে আসবে কিনা, বা শান্তর ভাবনা কি, সে ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। পরের কমেন্ট মোহাম্মদ কাজী রুহানুল ইসলাম, তিনি বলছেন জিয়ানি ইনফান্তিনোই কি বিপিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন? ভেরি ইন্টারেস্টিং কমেন্ট। ফিফার প্রেসিডেন্ট জিয়ানো ইনফান্তিনো, তার বিপিএল এর কাছাকাছি সময়টাতে বাংলাদেশ সফরের কথাও আছে যতদূর জানি। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার হয়তো বা এ ব্যাপারে কথা হয়েছে, যদিও বিপিএল এর সঙ্গে তার ইনক্লুশনটা এই ব্যাপারে নিশ্চয়ই কোনো ক্লিয়ার ইন্ডিকেশন বিসিবি দেয়নি। না, বোর্ড ডিরেক্টরদের থেকে যতখানি শোনা গেছে বিপিএল নিয়ে যে তারা কোনো বড় তারকাকে আনার প্ল্যান করছে, সেটা কেউ ভাবছে জিদান, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আগেও একবার ইউনূস বা এর মাধ্যমে জিদানকে বাংলাদেশে এনে 2006 সালে ওই সময়টাতে একই সময় ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন। হ্যাঁ, মানে 2006 সালে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা বড় নাম, বড় তারকা, তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার যেহেতু সম্পর্ক ভালো, এই জন্যই তারা ভাবছেন। তবে আমার মনে হচ্ছে যে এই সম্ভাবনা না হওয়ায় সম্ভাবনাটা বেশি। পরের কমেন্টটা করেছেন এমডি শ্রাবণ, অমিত হাসান এত ভালো করার পরেও কেন সুযোগ পাচ্ছে না, যেখানে দীপু সুযোগ পেয়ে যাচ্ছে কোনো আহামরি পারফরমেন্স ছাড়াই। তিনি বোধ করে এবারের এনসিএল এর কথা বলছেন, কারণ এবারের এনসিএলে যেখানে অমিতের ব্যাটিং করার 77 আর দীপুর হচ্ছে 30-এরও কম। তবে দীপু যেহেতু আগে জাতীয় দলে খেলেছে, আগে জাতীয় দলের সেট আপে ছিল, খুব স্বাভাবিক আপনি একজন ক্রিকেটারকে যে অল্প কয়েকটা ম্যাচ ভালো বা খারাপ করলে যে আপনি একেবারে ছেটে ফেলবেন তাও তো না। তো দীপুকে অবশ্যই আমার মনে হচ্ছে এখনই সুযোগ দেওয়া উচিত। আর অমিতের যেহেতু বয়স কম, সামনে তো তিনি সুযোগ পাবেনই। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট মোহাম্মদ শাহজাহান, তিনি বলছেন আপনাদের কি মনে হয় তামিম ভাই সরে যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের অবনতি হচ্ছে? তামিম সরে যাওয়া না, এখানে অনেক ধরনের প্রেক্ষাপটই রয়েছে। যেহেতু দলের পারফরমেন্স আর টিম এমন একটা ক্রিকেট এমন একটা খেলা, আপনি যে একজন তামিমের উপর বা একজন ক্যাপ্টেন তামিমের উপর নির্ভর করবে তাও না। আদতে এখানে অনেক কিছু মিলিয়ে আমাদের ব্যাটাররা পারফরমেন্স করতে পারছে না, কখনো বোলাররা পারফরমেন্স করছে না, কখনো ফিল্ডাররা ক্যাচ মিস করছে। তার দায়িত্ব তামিমের থাকা না, এই জন্যই টিম গেমে একজন ক্রিকেটারের পারফরমেন্স বা একজন ক্রিকেটারের না থাকা কখনো প্রভাব ফেলে না, অন্তত আমার মনে হয়। অ্যাবসলিউটলি। পরের কমেন্টটা করেছেন জরুট নিয়ে
রিজভি করেছেন। বর্তমানে জরুর টেস্টে যেভাবে খেলে যাচ্ছেন, যদি 3 বছরের মধ্যে তিনি ধারাবাহিকভাবে খেলতে পারেন তাহলে তিনি হবেন টেস্ট ক্রিকেটের বিশ্বের সেরা ব্যাটসম্যান। তিনি সম্ভবত বিশ্বের সেরা বলতে এখানে সর্বোচ্চ রানের কথা বলছেন। রাফি, আমার মনে হয় ইংল্যান্ড যেহেতু অনেক বেশি ম্যাচ খেলে, বাংলাদেশি ক্রিকেটাররা যেখানে বছরে 6-7টা টেস্ট খেলা তাদের কাছে স্বপ্নের মতো। লাস্ট কয়েকটা বছরে যদি আমরা দেখছি বাংলাদেশ অনেকগুলো ম্যাচ খেলছে, সাকিব বা তামিমরা এমনও হয়েছে বছরে একটা বা দুটো টেস্ট খেলেছেন। তো ইংল্যান্ড যেহেতু অনেক বেশি ম্যাচ খেলে সেটার সম্ভাবনা যথেষ্ট ভালো মনে হচ্ছে। জরুটের বয়স বা তার সাম্প্রতিক ফর্ম সব কিছুই তার পক্ষে রয়েছে। আর সচিন টেন্ডুলকারের সঙ্গে তার রান পার্থক্য হচ্ছে 3167, যেটা খুব বেশি না। জরুট বছরে 1200-1500 রান করেন এমন আমরা দেখেছি। নিঃসন্দেহে জরুটের রান সম্ভবত 12,600 মতো, এবং আর 600-700 রান করলে তিনি তার উপরের যে 3টা নাম আছে, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, তাদেরকেও টপকে যাবে না, এবং 2 নম্বরে তার জায়গা চলে আসবে সচিন টেন্ডুলকারের পরে। একটাই ইস্যু, জরুটের বয়স 33 বছর। ইংল্যান্ডে দেখেছি আমরা খুব কম বয়সে প্লেয়ারদেরকে রিটায়ার করতে, সবাই তো জেমস অ্যান্ডারসন না, এন্ড্রু স্ট্রাউসের কথা বলুন কিংবা অ্যালিস্টার কুকের কথা বলুন, যাকে কিছুদিন আগেই জরুট টপকে গেলেন। 34 বছর বয়সে মনে রিটায়ার করেছিলেন, 34-35 বছর বয়সে। তো যদি জরুট 3-4 বছর খেলেন, দ্যার ইজ এ হিউজ চান্স যে সচিন টেন্ডুলকারকে তিনি, দ্য গ্রেট সচিন টেন্ডুলকার, তিনি টপকে যাবেন, এটা সেরকম আমরা বলতেই পারি। সবশেষ কমেন্ট মোহাম্মদ অমিত, তিনি বলছেন আমরা সবাইকে সমালোচনা করি কিন্তু তানজিদ তামিমকে নিয়ে কেন করি না, ও কি দলে থাকার যোগ্য? তানজিদ তামিমকে নিয়ে আমার মনে হয় যথেষ্ট সমালোচনা হয়েছে, একটু হয়তো বেশিই হয়েছে। তাকে সুযোগ দিচ্ছে, তাকে ফিউচার প্ল্যানে বিসিবি রাখছে। সুযোগ তিনি একেবারে যে কাজে লাগাতে পারেনি সেটা নয়, হয়তো বা কনসিস্টেন্সির খানিকটা অভাব আছে। সেটা আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেটের ধরনটাই এমন। আমরা ইন্ডিয়া, পাকিস্তান কিংবা অস্ট্রেলিয়াতে যেমন দেখি প্লেয়াররা শুরুটাই করেন, দে স্টার্ট উইথ এ ব্যাং। আমাদের ক্ষেত্রে হয়তো বা একটু স্লো স্টার্ট হয়, কিন্তু দীর্ঘমেয়াদে ভাবতে গেলে আমার কাছে মনে হয় তানজিদ তামিম ইজ এ ভেরি গুড অপশন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনার বিকল্প কই, মানে আমাদের ওপেনিং সমস্যা। সেই তামিম ইকবাল খুব সম্ভবত 21 থেকে 22 জন ওপেনারের সঙ্গে ব্যাট করেছেন তার এই লম্বা ক্যারিয়ার। তারপরে আমরা যে কখনো থিতু হতে পারিনি ওপেনিংয়ে, আর এই ওপেনিং সমস্যার সমাধান বাংলাদেশ কবে পাবে? তবে তানজিদ তামিমের সমালোচনা আমার মনে হচ্ছে লাস্ট আফগানিস্তান সিরিজটা যদি দেখেন তাহলে তার ব্যাটিং অন্তত পজিটিভ ইন্টেন্ট ছিল, যে ভালো শুরুর যে চেষ্টা, তিনি একটা ম্যাচে আউট হয়ে গেছেন দুর্ভাগ্যের জন্য, কিন্তু রান পাওয়ার চেষ্টা অন্তত তিনি করছেন। এখন আলোচনা সমালোচনা তো যার কাজ। আমার কাছে মনে হয় বিশ্বকাপের সুযোগ পাওয়াটাই তানজিদ তামিমের জন্য আসলে একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে তার শুরু, অন্য হয়তো বায়োলেটারাল সিরিজে হলে ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পেতাম। দর্শক, আজকের মতো দ্য ক্রিকেট শো এখানেই শেষ করতে হচ্ছে। সপ্তাহে 4 দিন শুক্র, শনি, সোম, বুধে আমরা হাজির হয়ে যাই ক্রিকেটের নানা গল্প, নানা ঘটনা নিয়ে। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.